আমি আসছি। ধ্যাৎ, খাওয়াটাই দিল নষ্ট করে। বুঝলাম না, আজকে একটা কোরবানির ঈদ, আসবে গরুর মাংসের গন্ধ, এখানে মাছের গন্ধ আসলো কোথা থেকে? তুমি বুঝতেছো না পচা মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? দেখো তোমার পাশে একটা মাছ ব্যবসায়ী করছে, ওর গায়ে থেকে গন্ধগুলো আসতেছে। বাবা, এভাবে আমাদেরকে অপমান না করলেও পারতেন। এই মাছ ব্যবসায়ীটাকে আপনারা দাওয়াত দিবেন, তাহলে আমাকে ইনভাইট করেছেন কেন? আগে জানলে তো আমি এখানে আসতামই না। এই যে সব দোষ তোমার শাশুড়ির। আমি অনেকবার বারণ করেছি, তোমার শাশুড়ি শুনেনি। না, আজকে কুরবানির ঈদ, তার 2 মেয়ে না থাকলে সে খাবেন না। এখন এখন কি হলো? আমার মান সম্মানটা কি থাকলো? হ্যাঁ, আমার জামাই বিরক্ত হচ্ছে। এই ছেলে, তোমার কি লজ্জা শরম নেই? হ্যাঁ, একে তো মাছের ব্যবসা করো, গাও দিয়ে আশটা গন্ধ করছে, আর তুমি একটা ভালো পরিবেশকে নষ্ট করে দিলে। বেরিয়ে যাও। আজকে একটা ইলেকট্রিক বলতে তো আজকে বৃষ্টি বলে আমাকে। আচ্ছা ঠিক আছে, ওর যদি খেতেই হয় তাহলে এই ডাইনিং টেবিলে নয়, ওই মাটিতে বসে খাবে। এই এখনো কেন চেয়ারে বসে আছো? আরে তোমার জায়গা হচ্ছে ওই ফ্লোরে, ওই ফ্লোরে বসে খাবে তুমি। যাও। তুমি এসব কি বলছো? আম্মা, বাবা তো ঠিকই বলেছেন। আমার কি যোগ্যতা আছে সবার সাথে বসে খাওয়ার? আমি একজন মাছ ব্যবসায়ী। হ্যাঁ, আমি আমি ওনাদের পাশে বসতে পারি না মা, আমার ভুল হয়েছে। বাবা, আপনি একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আমি মাটিতে বসে খেতে পারবো বাবা, আমার কোনো অসুবিধা হবে না, বিশ্বাস করুন। হ্যাঁ, আমরা তো গ্রামে মাটিতে বসেই খাই। আমি আসলে ভুল করে চেয়ারে বসে ফেলেছি। আপু, আপনি একদম ঠিক বলেছেন। আমার শরীর থেকে আসতে গন্ধ, আসলে আমার অনেক ভালো জামা কাপড় নাই। ঠিক আছে আপু, আমি খাবার নিয়ে মাটিতে বসে খাচ্ছি। চামিচটা নোংরা হয়ে যাবে। আরে নেন পানি, যাও নিচে যেয়ে বসে খাও। জি। জামাই বাবাজি বসো, আরে খাওয়া শুরু করো। আরে বাবাজি, লজ্জা করো না, পেট ভরে খাবে। কি ব্যাপার, তুমি এই নিচে বসে খাচ্ছ কেন? উঠো উঠো বলছি। ডাইনিং টেবিলে এত জায়গা থাকতে তুমি মাটিতে বসে কেন খাচ্ছ? আসলে আমার তো ভালো পোশাক আশাক নাই, এটা পরেই তো মাছ বেশি। আমি এই জায়গায় বসছি, ভাইজানের খাইতে খুব অসুবিধা হইতেছে, সেই জন্য আব্বা বলছে আমার নিচে বসে খাইতে। আমার কোনো কষ্ট হইতেছে না, আমি আমি খাইতেছিলাম তো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি যে ঘটনাটা কি। বাবা, তুমি এটা কিভাবে করলে? অতি উত্তম কাজ করেছি। কাজ করেছো মানে? হ্যাঁ, তোমার বড় মেয়ের হাজবেন্ড যদি ডাইনিং টেবিলে বসে খেতে পারে, তাহলে আমার হাজবেন্ড কেন ফ্লোরে বসে খাবে? ও কেন ডাইনিং টেবিলে বসে খেতে পারবে না? হ্যাঁ, আমার বড় জামাই চেয়ারের উপযুক্ত, তাই আমার বড় জামাইকে আদর করে খাওয়াচ্ছি। কিন্তু তোমার জামাই তোমার জামাই তো একটা গাওয়া। হ্যাঁ, তোমার জামাই একটা খেয়ে, তোমার জামাই সারা জীবন মাটিতে বসে খেয়েছে, কলা পাতায়, খুব বেশি হলে মাটির থালাতে। তাই যার যেখানে স্থান আমি সেখানে দিয়েছি। আচ্ছা, যারা মাটির থালায় খাবার খায় তারা বুঝি মানুষ না? তাদেরকে তুমি কি মানুষ বলে গণ্য করো না? আর তাছাড়া টাকা পয়সা দিয়ে তুমি তোমার মেয়ের জামাইদেরকে পার্থক্য করছো। আমি না ভাবতেও পারছি না বাবা, যে তুমি আমার বাবা হয়ে আমার হাজবেন্ডকে তুমি এমন ভাবে অপমান করবে। আরে ও তো কোনো খারাপ কাজ করছে না, ও মাছ বিক্রি করে সংসার চালায়, সৎ পথে টাকা উপার্জন করছে, সেখানেও তোমার আপত্তি? আচ্ছা থাক না, আমার তো কোনো অসুবিধা হইতেছে না। আমি তোমার বাড়িতে মাটিতে বয়ে ভাত খাই, আমার সমস্যা নেই, আমি ভাত খাইয়ে উঠি। তুমি চুপ থাকো, তোমার অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার হচ্ছে। বাড়িতে আমরা কিভাবে খাই না খাই সেটা দেখার বিষয় না। তুমি হচ্ছে এই বাড়ির অতিথি, মেয়ের জামাই। একটা মেয়ের জামাইকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমার বাবা মা দুজনেই ভুলে গেছে। আর মা, তুমি তুমি এত কিছু দেখার পরে চুপ করে আছো, বাবাকে তুমি একবার আটকালে না? বুঝতে পেরেছি,
তোমরা কেউ চাও না যে আমরা তোমাদের বাড়িতে আসি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেটা তো সরাসরি বলে দিলেই হতো। আমার হাজবেন্ডকে এইভাবে সবার সামনে অপমান না করলেও পারতে বাবা। আর আরেকটা কথা বাবা, তুমি আজকে আমার হাজবেন্ডকে যে ধরনের অপমান করেছো, এই মুহূর্ত থেকে আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। আর হ্যাঁ, আমি এই শহরেই থাকবো, আর এই শহরের থেকেই আমি টাকা পয়সা উপার্জন করবো, তোমার থেকে অনেক টাকা উপার্জন করবো, অনেক বড় লোক হবো। তারপর আমি আর আমার হাজবেন্ড মিলে তোমাদের সামনে আসবে। আরেকটা কথা মনে রেখো, অহংকার কিন্তু পতনের মূল, বুঝতে পেরেছ? আর তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? যে বাড়িতে আমার স্বামীকে অপমান করা হয়, সেই বাড়িতে আমার এক মুহূর্তও থাকবো না। আর এখানে খাবার তো দূরের কথা। এসো এসো বলছি। বাবা, শকুনের দোয়ায় কি গরু কখনো মরেছে? আরে বাবা, তুমি খাও তো, খাও খাও খাও। এই ধরো। ভগবানে, এটা কি? আরে আমি কোরবানি দিছি, আর তোমরা তো গরিব মানুষ, এটা তোমাদের হক, তোমাদের হক তোমরা নাও। না না চাচা, আমাদের লাগবে না, আপনি নিয়ে যান। আরে শরমের কিছু নেই, ধরো তো, ধরো। বউ, আজকে আমার লিগে তোমার এমন অপমান হইতে হলো রাস্তায়। তুমি কত বড় লোকের মাইয়া, কত উচ্চ বংশের মাইয়া তুমি। আজকে দেখো তোমার বাপে 1 লাখ কত বড় গরু চুপে দিছে, আর আজকে তার মাইয়ারে রাস্তায় এই আমার লিগা মানুষে গরুর মাংস ভিক্ষা দেয়। আরে তো কি হয়েছে? আর আমি বড়লোক বাড়ির মেয়ে ছিলাম, এখন আমি তোমার বউ। আর তোমার বউ হওয়াতে আমার বিন্দু পরিমাণে কোনো আফসোস নেই। আর মাংস পেয়েছি তো ভালো হয়েছে। মাংস যদি না পেতাম তাহলে কি করতাম, কি রান্না করতাম বলো? তুমি এমনি কইও না, আমার খুব কষ্ট লাগে। আমি তোমার কোনোদিন পুরোপুরি সুখী করতে পারলাম না। তোমার বাসায় আমার লেগে তোমার কত অপমান করলো, কত ছোট হইলা। আর দেখো তুমি আমার লেগে তোমার বাপার লাগে এমন খারাপ ব্যবহার করলা, এটা না করলেও পারতা। কেন না করলে পারতাম? হ্যাঁ, আমার স্বামীকে আমার সামনে অপমান করবে, আর সেগুলো আমি বরদাস্ত করবো? বিন্দু পরিমাণেও না। আমার বাবা মা হচ্ছে তো কি হয়েছে, তাই বলে আমার স্বামীকে যা খুশি তাই বলা যায়? শোনো, শুধু আমার বাবা মা না, আমার স্বামীকে আমার সামনে যে কেউ অপমান করলে আমি তার সাথে এমন ব্যবহারই করবো, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, হইছে, তুমি আর রাগ করো না। ঠিক আছে, যাওয়ার হইছে, লও এবার দুজনে মিলে গ্রামে চলে যাই। বাড়িতে যাবো মানে? আমি তো বাড়িতে যাবো না। আর তাছাড়া আমি তো বাবাকে বলে এসেছি যে আমি এই শহরেই থাকবো, আর এই শহরের থেকেই আমি অনেক টাকার মালিক হবো, বড়লোক হবো। কি কইলা? গ্রামে যাইবে না? তো গ্রামে যাবে না, আমরা শহরে করবো কি? বড় লোক হইবে ভালো কথা, আমরা গ্রামে যাই। আর আমি তো শহরের কোনো কাজ জানি না, তুমি ভালো করে জানো। গ্রামে মাছ বেচা ছাড়া কিচ্ছু জানি না। এই শহরে আমরা কেমনে বড় লোক হবো? আরে তুমি কোনো চিন্তা করো না, একটার একটা ব্যবস্থা তো হবেই। ওই দেখো, ওই লোকটা না রিক্সা চালাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি আজকে থেকে রিক্সা চালানো শুরু করো। রিক্সা চালায় কেউ বড় লোক হইতে পারে? আরে মানুষ তো ছোট থেকেই বড় হয়, আপাতত শুরু তো করো। আচ্ছা, তুমি যখন কইতাছো আমি রিক্সায় চালাম, তুমি খুশি? চলো। রিক্সা, আসসালামু আলাইকুম। আব্বা আপনি? চল। রিক্সাওয়ালার বাচ্চা, তুই সবার সামনে আমাকে বাবা কেন ডাকলি? এই রিক্সাওয়ালার বাচ্চা! আব্বা, আপনি আমার স্ত্রীর আব্বা, সেই হিসাবে আমারও তো আব্বা। আপনি কই যাবেন কোন? আমি আপনার লয়ে যেতেছি। এই ছোট লোকের বাচ্চা,
তুই আমার জামাই হস কিভাবে? আমি একজন শিল্পপতি, আমার জামাই সরকারি চাকরি করে, আর আমার মিল ফ্যাক্টরির শ্রমিক, এখান দিয়ে অনেক ছড়ানো ছিটানো। সবাই যদি দেখে যে একটা রিক্সাওয়ালা আমাকে শ্বশুর আব্বার ডাকছে, তাহলে আমার মান সম্মানটা কই যাবে? ছোট লোকের বাচ্চা, ফারদার কিন্তু কেউ সামনে আমাকে বাবা ডাকবি না। আব্বা, ছোট লোক হলো তো আমি মানুষ আব্বা। বিয়ে যখন হয়ে গেছে আমি আপনার জামাই, আর আপনি আমার শ্বশুর, এটা আপনি মানেন আর না মানেন। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি ওঠেন। আবারও আব্বা বলছিস? বিয়াদবের বাচ্চা, একে তো আমার মেয়েকে বিয়ে করে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছিস, আবার এখন রাস্তাঘাটে যেখানে সেখানে আমাকে আব্বা ডেকে আমার মান সম্মান নষ্ট করছিস। এই ছোট লোকের বাচ্চা, আর কখনো কিন্তু আমাকে আব্বা ডাকবি না। এখন আমি তোর রিক্সায় উঠবো, তুই রিক্সাওয়ালা, তুই রিক্সা চালিয়ে আমাকে নিয়ে যাবি। চল, রিক্সা চালা। বউ, বউ, আমার গামছাটা লয়ে আহ। দেও দেও দেও, তালতে বেরোনো লাগবো। কি হইছে? তোমার কি শরীর খারাপ লাগতেছে? না না, এটা কিছু না। না কাশতেছো, তোমার তো জ্বর গায়ে, তুমি এই জ্বর শরীর নিয়ে রিক্সা নিয়ে বের হবা? শোনো, তুমি এত চিন্তা করো না, আমার যাওন লাগবই। তুমি তো জানো সন্ধ্যা হইলে মহাজন লোক পাঠাই দিব, টেহা জমা 200। যদি রিক্সা না চালাই 200 টাকা করতে দিমু, কালকে খামু কি? আর কোনো চিন্তা করো না, আমি তো আছি। আর তাছাড়া তোমার এই অবস্থাতে আমি তোমাকে রিক্সা চালাতে দিতে পারি না। শোনো, আজকে আমি রিক্সা নিয়ে বের হবো, ঠিক আছে? তুমি রেস্ট করো। কি কইলা তুমি এটা? তুমি রিক্সা নিয়ে বেরিয়েবা? এটা কোনো কথা? আমার জান থাকতাম এটা তা হইতে দিব না। না, আর তাছাড়া স্বামীর অসুস্থতায় যদি একজন স্ত্রী হিসেবে আমি তোমার পাশে থাকতে না পারি, তাহলে আমি কেমন স্ত্রী হলাম? শোনো, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, আমি পারবো। আর তাছাড়া 2-1 দিনের তো ব্যাপার, তুমি সুস্থ হয়ে গেলে আবার তুমি রিক্সা চালাবে, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমাদের এই কষ্ট আর কতদিন থাকবে দেখবে? একদিন আমরা ঠিক ভালো একটা পজিশনে যাব, তখন তো আমাদের এই কষ্ট আর থাকবে না, তখন আমরা ভালোভাবেই থাকবো। তাই বলছি, আজকে আমাকে মানা করলে একদম চলবে না। তুমি আজকে বাসায় বসে রেস্ট করবে, আর আমি এই রিক্সা নিয়ে বের হব, ঠিক আছে? বউ, তুমি এত উঁচা ঘরের মাইয়া হইয়াও আমার লগে বিয়ে হইয়া খালি কষ্টই করলা। গ্রামে বস্তিতে তুমি থাকতাছো, আমি জীবনে তোমার কোনো সুখ দিতে পারলাম না। আর আজকে কইতেছো তুমি রিক্সা চালাইবা? না, এটা সম্ভব না, এটা আমি পারবো না। আমি যাবো না, যাও, উঠে এবার। না না বউ, তুমি পারবা না, রিক্সা চালানো অনেক কঠিন কাজ। আমি যাই। আমি পারবো, তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি ওঠো, ওঠো। হ্যাঁ হ্যাঁ, যাইও না তুমি, আমার কথাটা শোনো। রেস্ট করো বাসায়। বউ, আমার কথাটা তুমি শোনো, তুমি যাইও না, তুমি যাইও না, তুমি যাইও না। এই রিক্সা লেগে দাঁড়াও। কই যাবেন ভাইজান? কই যাবো? তোমার এই চেহারা দেখে তো আমি সবই ভুলে গেছি। এত সুন্দর চেহারা, তুমি রিক্সা চালাও? আজের কথা না কয়ে কোন জায়গায় যাবেন কোন লজ দিস? আচ্ছা চলো দিয়ে কোন দিকে যাওয়া যায়। হাই, নামেন, নামেন কইতাছি। আরে কি হয়েছে? হাই, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আরে শোনো,
তোমার দেখে আমার সহ্য হইতেছিল না। তোমার যে ফিগার দেখে তো আমার পুরো মাথা নষ্ট। শোনো, এক কাজ করো, তুমি রিক্সা চালায় আর কয় টাকা পাইবা? তুমি আমার সাথে চলো, আমার এক বড় ভাই আছে, তার লগে তুমি খালি 1 ঘন্টা সময় দিবা। তুমি 1 ঘন্টা যেই টাকা তোমার আমি নিয়ে দিবো, তুমি 1 বছর রিক্সা চালা তুমি ওই টাকা ইনকাম করতে পারবা না। তাই না? হ্যাঁ। আপনি আমার ইনকাম করে দিবেন, আমিও দিতাছি। যাক খাটাস কোথাকার। এই তগর লেগে কি মেয়ে মানুষকে শান্তি মতো রাস্তায় বেরোতে পারবো না? হ্যাঁ, এই তগর মতো লুচ্চা কিছু খাটাসের লেগে না কোনো মেয়ে মানুষ রাস্তাঘাটে সেভ না, তা ঠিক মতো কাম কাজ করতে পারে না। কারণ তগর শকুনের চোখ ওই মেয়েদের মতো থাকবোই। এই তোরে জানি আমার আশেপাশে আর না দেখি, যা বাইরে বাইরে আনতি গা। আয় একটা কথা শুনে যা, আমার যদি খারাপ ভাবে টাকা ইনকাম করার হইতো তাহলে আমি রিক্সা কেন চালামু? তাহলে ও সব করে তো টাকা হইতে পারতাম, এত কষ্ট করতে কোনো মানুষ ছিল না। শোন, সব মেয়ে মানুষটা খারাপ হয় না, বুঝতে পারছস? অনেক মেয়ে মানুষ আছে অনেক কঠোর পরিশ্রম করে তার সংসার চালায়, আমিও তাদের মধ্যে একজন। আর তোর যদি খারাপ কাজ করার এত ইচ্ছা থাকে তাহলে যা, ঘরে তোর মা বোন আছে না, হ্যাঁ বলে দিয়ে খারাপ কাম কর, যা যা করেছিস। মানুষ কতগুলা। কি যে একটা গরম পড়ছে না। এই তো রিক্সা, এই রিক্সা যাবা? হ ভাই চলেন। আরে এটা কেডা? তোমার বোন না? আমার শালি মানে তোমার বোন। আমার শালিতে রিক্সা চালায়। তুমি কি কও? রিক্সা চালাবো না, বিয়া তো করছে একটা ফকিরকে, ও রিক্সা চালান ছাড়া আর কি বা করতে পারবে বলো? ও, যখন বাসার থেকে বাইরে আহে তখন তোমার মনে আছে কি কইছিল? ওই স্বামী বাইরে হইতে তুমি একদিন বিরাট বড় লোক হইব। ও মনে আছে আমার। এই তুই তো বলছিলি যে অনেক বড় লোক হবি, তুই কি রিক্সা চালায় কখনো বড় লোক হতে পারবি? আচ্ছা, মানুষ কখন কোথায় কিভাবে কোন পরিস্থিতিতে বড় লোক হয়ে যেটা কি কেউ বলতে পারে? আল্লাহ ছাড়া তো সেটা কেউ বলতে পারে না। আর তাছাড়া আমি রিক্সা দিয়ে শুরু করেছি, ভালো কিছু তো হতে পারে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিস্থিতি চেঞ্জ হতে পারে। আর তুই কিভাবে জানবি? তুই তো হচ্ছে এসির বাতাস খাস বসে বসে, জামার টাকায় ছুটানি করিস, তুই তো মানুষের পরিশ্রমের মূল্য দিতে পারবি না, এটাই তো স্বাভাবিক। আর আমি কি করছি না করছি এটাতে তো তোদের মাথা ব্যথা হওয়ার কথা না। আমাকে আমার মতো ছেড়ে দে, তোরা আমার বিষয় নিয়ে কথা বলিস না। এইসব কইরা কোনো বড় লোক হইতে পারবে না। দেখো শালি, তোমার আমি একটা কথা কই, আমি কিন্তু তোমারে আমার শালির চোখে আমি কখনো দেখি নাই। আমি তোমারে সবসময় নিজের বোনের মতো দেখছি। তোমার এই কষ্ট না আমার সহ্য হইতেছে না। আমি বলি কি, ওই ফকিন্নির বাচ্চাটার ডিভোর্স দেয়া তুমি আমাদের কাছে চলে আসো। তারপরে দেখো, আমার ফ্রেন্ড সার্কেল দেখা অনেক বড় লোক পোলা আছে আমার কাছে, একজনের সাথে বিয়া দিয়ে দেয়, তুমি অনেক সুখী হইবা। দেখেন দুলা ভাই, অনেক হয়েছে, আর বলবেন না। আমার স্বামীকে আপনারা বিভিন্নভাবে অপমান করেছেন, আমি কিচ্ছু বলিনি। এখন যদি আপনি আমার স্বামীকে ছাড়তে বলেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি কেন আমার স্বামীকে ছাড়বো? আমার স্বামী অনেক ভালো মনের একজন মানুষ, আর ওর কাছে টাকা পয়সা নেই ঠিক আছে, কিন্তু আমাকে ভালোবাসে, সম্মান করে। আর আপনার তো অনেক টাকা পয়সা, কিন্তু আমি তো প্রায় শুনি যে আপনি আমার ছোট বোনের গায়ে পর্যন্ত হাত তোলেন, কিন্তু আমার স্বামী আজ পর্যন্ত আমার চোখের দিকে তাকিয়ে একটা কটু কথা বলেনি। আবার আসছে আপনি টাকা পয়সা বলেননি। হ্যাঁ, যে টাকা পয়সা একটা মেয়ে মানুষকে সম্মান দিতে জানে না, সেই টাকা পয়সা না থাকা অনেক ভালো। আর তাছাড়া আমি যত চিন্তা করেছি আমি বড়লোক হব, আমি যেহেতু বাবাকে বলে এসেছি আমি একদিন হবই, তাতে আমার যে ধরনের পরিশ্রম করতে হোক না কেন। যেভাবে কইতেছো, তোর কথা শুনে মনে হইতেছে তোমার হাজবেন্ড খুব ভালো মানুষ, একবারে ফেরেস্তা। এই জন্যই তো নিজে ঘরে বয়ে থেকে তোমার দিয়ে রিক্সা চালাইতেছে। ভালো মানুষ হইলে তোমার এই কাম করতে দিত না। শুনেন, আমার স্বামী চায়নি আমি রিক্সা নিয়ে বের হই, ও অসুস্থ, তাই আমি নিজে থেকে রিক্সা নিয়ে বের হয়েছে। আমাকে অনেকবার বারণ করেছে, কিন্তু আমি ওর বারণ শুনিনি। কারণ স্বামীর অসুস্থতায় যদি স্ত্রী হয়ে যে আমি পাশে থাকতে না পারি, তাহলে তো আমি তার স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখি না। আচ্ছা, আপনাদের সাথে আমার এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই। আপনারা কোথায় যাবেন বলুন, আমি সেখানে আপনাদের থেকে নামিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, তোমার কি মনে হয় তোমার রিক্সায় আমি উঠবো? তোমার রিক্সায় উঠলে কি আমার মান সম্মান থাকবো? মানুষজন রাস্তার মধ্যে দেখবো আর হাসাহাসি করবো। শালি রিক্সাওয়ালা, দুলাভাই প্যাসেঞ্জার, কি সুন্দর সিনেমা। এই চলো তো। অফরিন, অফরিন, বাবা, দাও। সালামের কোনো প্রয়োজন নেই। কি ভেবেছো তোমার জামাইকে আমি মেনে নেব সেই জন্য এসেছি? নো, তোমাকেও আমি মেনে নেব না। আমি এসেছি, আই নাও
এখানে 1,00,000 টাকা আছে। নাও ধরো, এই 1,00,000 টাকা নিয়ে 2 দিনের মধ্যে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাবে বা গ্রামে চলে যাবে। সেখানে যে একটা ব্যবসা বাণিজ্য করে খাও গিয়ে, যাও। মিস্টার চিস্তি চৌধুরী, আপনার এই 1,00,000 টাকা আমার বা আমার হাজবেন্ডের কারোরই প্রয়োজন নেই। আর যেহেতু আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনি যদি সম্পর্ক ছিন্ন করেছেন, তাহলে আপনার এই টাকার প্রতি আমার কোনো অধিকার নেই। আর আপনারও কোনো অধিকার নেই আমি কোথায় থাকবো, কি কাজ করব সেটা নিয়ে মাথা ঘামানো। এই নিন আপনার টাকা, নিন। আফরিন, এমনিতেই একটা ছোট লোককে বিয়ে করে আমার মান সম্মান তো শেষ করেছো, তারপর শেষ পর্যন্ত তুমি নিজে রিক্সা নিয়ে রাস্তায় বেরিয়েছো। এখন আমার এই সমাজে মুখ দেখার মতো মুখ নেই। আর খুব গৌরব করছো না, রিক্সা চালিয়ে দিন মজুরি করে বড়লোক হবে স্বপ্ন দেখছো। এই স্বপ্ন কখনো তোমাদের পূরণ হবে না, কথাটা মনে রেখো। আর শোনো, আমি যে বললাম এই শহর ছেড়ে তোমরা চলে যাবে, এটাই আমার শেষ কথা। আপনি একটা কথা শুনে যান, মানুষ বাঁচে স্বপ্নে, আশায়। আমিও আশায় বেঁচে আছি। আল্লাহ যদি চান অবশ্যই আমার অবস্থান একদিন ঘুরবে, আর সেদিন আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি যদি মারাও যাই কোনোদিন আপনাকে সেটা জানতেও দেবো না যে আমি মারা গেছি। তা আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এবার আসুন। আফরিন, অনেক অহংকার হয়েছে তোমার, তাই না? আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা তোমাকে শুনিয়ে যাই, কান খুলে শুনে রাখো। যদি আমি কখনো শুনি, আমার কানে আসে যে তুমি মারা গেছো, তবুও তোমার মুখটা আমি দেখতে আসবো না, কথাটা মনে রেখো। আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, অহংকার আমার হয়নি, অহংকার হয়েছে আপনার। টাকার আভিজাত্যের কারণে আপনার মাটিতে পা পড়ছে না, আপনি মানুষকে মানুষ বলে মনেই করছেন না। তাই আপনি আমার স্বামীকে সবসময় অপমান অপদস্থ করে এসেছেন। রিক্সা চালানো কি মানুষ না? আপনি কি মনে করেন যারা রিক্সা চালায় তারা ছোট জাতের? তারা ছোট জাতের হলেও আপনাদের থেকে 1000 গুণে ভালো, কারণ তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, বিবেক বোধ আছে, যেটা আপনাদের মতো বড় লোকদের নেই। আর হ্যাঁ, আমি এই শহর ছেড়ে কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো। আর আমি এখানে রিক্সা চালিয়ে আমি আমার সংসার চালাবো। আর হ্যাঁ, আমি তো আপনাকে বলেছিলামই যে আমি একদিন অনেক বড় লোক হব, অনেক টাকার মালিক হব, তারপরে আমি আপনার চোখের সামনে যাব। আপনি আমার কথা মিলিয়ে নিয়ে, একদিন ঠিক আমার অনেক টাকা হবে, তখন গিয়ে আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো, এর আগে নয়। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি যদি মারাও যাই সেই খবরটা যেন আপনার কান অবধি না যায়, আমি সেই চেষ্টাই করব। আপনি আবার আসুন। কি তোমার কি হয়েছে? মন খারাপ কেন? আরে তেমন কিছু না, তোমাকে একটা ব্যবসার কথা বলেছিলাম না, এই ব্যবসাটার সব টাকা প্রায় ম্যানেজ করে ফেলাইছে, কিন্তু 50 লাখ টাকা এখনো শর্ট। এই টাকা কিভাবে ম্যানেজ করব সেটাই ভাবছিলাম। ও, তোমাকে তার একটা কথা বলা হয় নাই, তোমার বোন আর বোনের জামাই কিন্তু ওরা অনেক বড় লোক হয়ে যাইতেছে। তোমার বোন রিক্সা চালায় আর তোমার বোনের জামাই মাছ বিক্রি করে। এইভাবে এদের দুইজনের টাকা জমায়া আর অনেকগুলা রিক্সা কিনছে। কিছুদিন পর দেখবে যে একটা বড় রিক্সার গ্যারেজ দিয়ে ফেলাইছে, কোটি কোটি টাকা ইনকাম করে ফেলায়। কি বলো তুমি? না না, তুমি যেটা বলতেছো ওরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে, এটা হতে দেওয়া যায় না। দেখো, ওদেরকে কোনোভাবে বড় লোক হতে দেওয়া যাবে না, আর এটার ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, আমি তো সেই জন্যই তোমাকে বলছি। শোনো, তুমি একটা কাজ করো, তোমার বাবার একটা ফোন দাও, ফোন দিয়া তোমার বাবার কাছ থেকে 50 লাখ টাকা চাও। দরকার হলে কালকে তোমাদের বাড়িতে যাই, যায় বাবাকে বুঝাই শুনে বইলা এই 50 লাখ টাকা নিয়ে আমার ব্যবসাতে ইনভেস্ট করি। তুমি বিশ্বাসই করতে পারবা না, মাত্র 2 মাসে এই 50 লাখ টাকা 2 কোটি টাকা হয়ে যাবে, 1.5 কোটি টাকা লাভ। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবাকে এখনই কল দিচ্ছি। দাও। বাবা, তোমাকে তো আমি ফোনে সব কিছুই বলেছি, কিন্তু তারপরও আবার বলছি, দেখো তুমি তো জানো যে তোমার জামাইয়ের ব্যবসাটা এখন একটু খারাপ যাচ্ছে, তো এখন 50 লাখ টাকার মতো লাগতো তোমার জামাইয়ের ব্যবসাটা একটু দাঁড় করানোর জন্য। এখন তুমি যদি 50 লাখ টাকা দিতে খুব ভালো হতো আর কি। আর আমি জানি তুমি দেবে, কারণ তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না বাবা? আমার বিশ্বাস আছে তুমি ঠিকই 50 লক্ষ টাকা দিবে। হ্যাঁ বাবা, ও ঠিকই বলেছে। আসলে ব্যবসায় যদি এখন 50 লাখ টাকা ইনভেস্ট করতে পারি
এটা থেকে আমার অনেক প্রফিট হবে, প্রায় 2 কোটি টাকার মতো আমি পেয়ে যাব। তারপর আমি আপনার টাকাটা 2-3 মাসের মধ্যে ব্যাক করে দেব। সবই তো বুঝলাম মা, কিন্তু তোদেরকে তো এর আগে অনেকবার আমি টাকা দিয়েছি। তোদেরকে টাকা দিতে দিতে আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন শুধু এই ফ্ল্যাটটা আছে। হ্যাঁ বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি একটা কাজ করুন, এই ফ্ল্যাটটা বিক্রি করে দিন, তারপর আমি আপনাকে এর চেয়ে অনেক সুন্দর একটা ফ্ল্যাট কিনে দেব। কিন্তু বাবা, এই ফ্ল্যাটটা বিক্রি করে দিলে আমরা কোথায় থাকবো? আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, মাত্র 2 মাসের ব্যাপার। আপনি এই 2 মাস আমাদের সাথে থাকবেন। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো, আমি ফ্ল্যাটটা বিক্রি করে দেবে। বাবা তুমি কোনো চিন্তা করো না, তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তুমি এসব কি বলছো? টাকা অ্যাকাউন্টে চলে যাবে মানে? তুমি এই মেয়েকে অনেক কিছু দিয়েছো, তাহলে আমার ওই মেয়ে, ওকে কিছু দিতে হবে না? চুপ, একদম চুপ। ওই মেয়ের নাম আমার সামনে আনবে না। যে মেয়ে বাবা মায়ের মুখে চুনকালি মাখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, সেই মেয়ের কথা তুমি কিভাবে বলো? আমার যা কিছু আছে আমি আমার এই মেয়েকেই, কোনো কথা বলবে না তুমি। মা, জামাই, তোমরা এখন আসো, নিশ্চিন্ত থাকো, তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আজ আমরা আসি। আসসালামু আলাইকুম। আসসালাম। চল। তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করোনি। তুমি অনেক বড় ভুল করছো। আমার 2টা মাত্র মেয়ে, আর তুমি এক মেয়েকে সবকিছু দিয়ে দিচ্ছ। তাহলে আমার ওই মেয়েকে, ওকে কেন ঠকাচ্ছ? তুমি না বাবা, এর জন্য তোমার একদিন পস্তাতে হবে। সেদিন আমার কথা মনে রেখো। আমি কি ভুল করছি? না 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 না, আমি ভুল করছি না। যে সন্তান আমার মুখে চুনকালি মাখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, না, আমি কোনো ভুল করছি না, আমি কোনো ভুল করছি না। ওটা ওটা হ্যাঁ, মাছ লাগবো, মাছ, এই দেশি কই মাছ, তাড়াতাড়ি আয়ন, শেষ হয়ে গেল। এই ডাকস না তো। আমি ডাকুন ক, তুমি ডাকুন। তোমার কারণে আজকে আমি রাস্তার ফকির হয়েছি। আমার বাপ মায়ের কি কম টাকা ছিল? তোমার কারণে আমার বাপ পর্যন্ত আজকে ফকির হয়ে গেছে। আমি ডাকতে পারবো না, টাকার হলে তুমিই ডাকো। না, আমার কারণে না, তোরে বিয়ে করে আজকে আমি ফকির হয়েছি। আমার যা কিছু আসলে সবকিছু ধ্বংস হয়েছে। তোর যে চাহিদা, এই চাহিদা পূরণ করতে গিয়ে আমার ঘুষ খাইতে হয়েছে, আর ওই ঘুষ খাই আমি চাকরিটা হারাইছি। থামো, তুমি এখানে আমার দোষ দিতে পারো না, এখানে দোষ তোমারও আছে। তুমি তোমার লোভের কারণে, তোমার অহংকারের কারণে আজকে তুমি এখানে আসছো, সেখানে তুমি আমার দোষ কেন দিচ্ছ? আর তোমার 2 দিন পর পর আমাকে 5 লাখ টাকা এনে দাও, আমাকে 10 লাখ টাকা এনে দাও, আর তোমাকে এই টাকাগুলো দিতে দিতে আমার বাবা আজ রাস্তার ফকির হয়ে গেছে। আর তোমার অহংকারের জন্য আজকে আমাদের এই পতন, আর তুমি সেখানে আমার দোষ দিচ্ছ। তোমার কোনো রূপসের অহংকার ছিল না, তুমি তো ছিল ফেরেশতার কাছাকাছি, তাই না? অনেকগুলো বাদ দিয়া ঝগড়া না করে মাছ বেছো। আর অহংকার শুধু আমার ছিল না, তোমার বাপেরও ছিল। তোমার বাপের অহংকার, আমার অহংকার, সব মিলা আমরা ধ্বংস হয়েছি। এগুলো বাদ দিয়ে মাছ বেছো। ডাকো, এ মাছ আছে, মাছ কেউ লাগবে? মাছ, এ দেশি কই মাছ, দেশি কই মাছ শেষ হইলে আর পাবেন না, শেষ হয়ে গেল। এই যে মাত্র 2 কেজি আছে, তাড়াতাড়ি। এই যে শেষ হয়ে গেল দেশি কই মাছ। দেশি কই মাছ আছে, লাগবে? নিয়ে যান, টাটকা মাছ। তুই কারে সার্কস? ওই তো সর্দার আমার অফিসের কর্মচারী ছিল। চুপ, তোর অবশ্যই কর্মচারী আমি আগে ছিলাম, এখন নাই। আমার আন্ডারে 10-15 জন লোক কাজ করে এখন। এই শোন, তোর লগে কথা কয় টাইম নাই। মাছ বিক্রি করতেছস, তোর মাছ কত করে কেজি সেটা বল। 450 টাকা। 450 টাকা কেজি? তার মানে হলো বাজারে দেখি 200-250 টাকা কেজি, আর বাদ বাকি টাকা কি ওই ডিসলাইনের কাছে চাইতেছস নাকি? এই সাকে ডিশ লাইন কই পাইলে? আরে বেটা, তোরে কইতেছি তোর বইয়ের কথা। এই সর্দার, চুপ। স্যার, আপনি মাছ নিতে আসেন, মাছ নিয়ে দামাদামি করেন, আপনি আমার বউয়ের দিকে নজর দেন কেন? আরে আমার বউ যখন বউয়ের কাজ করতো, তখন আমার বউয়ের পিছু পিছু ঘুরতি আর মানুষের সামনে উল্টো পাল্টা কথা কইতি। আমারও লাগতো, আমারও কলিজা লাগে। আজকে তোর বরিলে 2টা কথা কইছি, তোর কলিজা লাগছে না? সর, তোর মতো একটা জেলে লগে কি কথা রে? গাঁওতে গন্ধ করতেছে মাছ মাছ। সর। কামলা কি ভাব, এমন করে তে হইছে, ভাব বেড়ে গেছে। মাছ দে, দিল মেজাজটা খারাপ করে। এই মাছ লাগবো, মাছ, দেশি কই মাছ শেষ হয়ে গেল। এই দাঁড়াও দাঁড়াও,
এই দেখো দেখ, বড় একটা গাড়ি আসছে, বড় মা দান পাবো। চলো তোর মাছগুলো যাই বেশি দামে বিক্রি করতে পারবো। চলো, তুমি একটা থালি নাও, আমি একটা থালি নেই। তুই ছোট না চলো চলো। স্যার স্যার কই মাছ কই মাছ কই মাছ আছে স্যার? ভালো ভালো দেশি কই মাছ, টাটকা কই মাছ লাগবে? স্যার মাছ আছে, মাছ দেশি কই মাছ। কে রে বোন আমার, তুই এসি রুম ছেড়ে এই রাস্তায় এসে মাছ বিক্রি করছিস? কই গেল তোদের সেই টাকার অহংকার, যে টাকার জন্য তোদের মাটিতে পা পর্যন্ত পড়তো না? আমাকে, এমনকি আমার হাজবেন্ডকে যা নয় তাই বলে অপমান করেছিস। এমনকি এটাও বলেছিস যে আমি যেন আমার হাজবেন্ডকে ছেড়ে দিই, কারণ সে মাছ ব্যবসায়ী। আর যারা মাছ বিক্রি করে তারা তো মানুষই না, তাদের শরীর থেকে গন্ধ আসে, তাদের আশেপাশেই থাকা যায় না। তাহলে তো এখন আমাদের বলতে হয় যে তোদের আশেপাশে আসলে আমরা এখন ভিড়তেই পারবো না, কারণ তোদের গায়ে থেকে এখন মাছের গন্ধ আসবে। আর খুব বলেছিলি না যে আমি নাকি কোনোদিন বড়লোক হতে পারবো না, আমার নাকি কোনোদিন আমার স্বপ্ন পূরণ হবে না। এখন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমাকে দেখ আমার কতটা উন্নতি হয়েছে, বা আমার পোশাক আশাক সব কিছুর পরিবর্তন। আর এমনকি দেখ গাড়ি কিছুদিন আগেই নিয়েছি, একদম ব্র্যান্ড নিউ, 22 লক্ষ টাকা। আর ঢাকায় আমার দুটো বাড়িও আছে। আর তোর ভাইয়ের বড় একটা কোম্পানি আছে, যেখানে অনেক হাজার শ্রমিক তার আন্ডারে কাজ করে। আর তোরা তোরা কি করলি? আহা তুমি চুপ করো তো। তুমি কেন ভুলে যাচ্ছ ওনারা আমাদের আত্মীয়, আর আত্মীয়র সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না। দেখো পরিস্থিতি মানুষকে অনেক পরিবর্তন করে, আসলে আমরা তো জানি না ওনাদের এই পরিস্থিতি কেন। তবে ভাই একটা কথা বলতে চাই, আর বোন আপনাকেও বলি, কখনো কোনো আত্মীয়কে ছোট করে দেখবেন না, কারণ কখন কার পরিস্থিতি কি হয়ে যায় এটা শুধু আল্লাহই ভালো জানেন। দেখেন আপনারা কি কখনো ভেবেছিলেন যে এই দুজন মানুষ আমরা আজকে পরিশ্রম করে আজকে এই পর্যায়ে দাঁড়াবো, আজকে আপনাদের সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো? আল্লাহ আছেন বলেই আমাদের সহযোগিতা করেছেন, এবং আজকে আমরা পরিশ্রম করে আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছি। দেখুন আমাদের মধ্যে আসলে একটা সুন্দর সম্পর্কের বাইরে আমাদের একটা বিশ্বাসের ভিত্তি ছিল যে আমরা সৎ পথে পরিশ্রম করব এবং এখানে অবশ্যই একদিন দাঁড়াবো। আমরা পরিশ্রম করেছি এবং আজকে আমরা দাঁড়িয়েছি। আচ্ছা শিপু ভাই, আপনার আসলে এই পরিস্থিতি কেন একটু বলবেন আমাকে? ভাইরে, সবই আমগো কপাল, সবই আমগো কপাল। অনেক অহংকার ছিল আমার, অহংকার একদম মাটিতে পাই পড়তো না। আমি তোমার এক সময় কইছিলাম যে তুমি মাছ ব্যবসায়ী, তোমার ছোট করে দেখছিলাম, তোমার কত অপমান করছিলাম যে তোমার শরীর দিয়ে গন্ধ আহে। আর এখন এখন আমার কি কপাল, আমি এখন মাছের ব্যবসা করতেছি। আমি যাই একটা হোটেলে বইতেও পারি না, কয়টা ভাতও খাইতে পারি না। পাশের লোকজন কয় যে আমার শরীরে নাকি গন্ধ হয়। আমি যে অহংকার করছিলাম, এই অহংকারের জন্য আজকে আমগো এই অবস্থা ভাই। দেখেছেন দুলা ভাই, এটাকেই বলে অহংকার পতনের মূল। আপনারা যে জিনিসগুলো নিয়ে আমাদের সাথে অহংকার করেছিলেন, সেই জিনিসগুলো এখন আপনাদের কাছে নেই। আপনাদের সেই টাকা পয়সাও নেই, আর আপনাদের সেই অবস্থানও নেই। তাই কোনো কিছু নিয়ে বেশি দিন অহংকার করতে হয় না, বুঝতে পেরেছেন? আর আপনাদের সাথে আমি কেন এসব কথা বলছি, তুমি তাদেরকে কেন এসব বলছো? ওরা তো মানুষই না, যাদের মধ্যে কোনো বিবেক বোধ নেই তারা কখনো মানুষ হতে পারে। বোন রে, এভাবে আর বলিস না, এমনি তো আমরা অনেক কষ্ট আছি, তুই যদি এই কথাগুলো এখন বলিস আমাদের আরো কষ্ট লাগবে। বোন রে, তোর লগে আমরা যে অন্যায় করছি তার শাস্তি উপর আল্লাহ আমগরে দিয়ে দিছে, তুই আমগরে মাফ কইরা দিস, তুই ক্ষমা কইরা দিস আমগরে। আপা প্লিজ এভাবে আমাদের কাছে মাপ চাইবেন না। আসলে আমরা তো আত্মীয়ই, আর আপনাদের যে কোনো বিপদে আমরা আপনাদের পাশে আছি। দেখ সে কিছু, যে মানুষটাকে তোরা দিনের পর দিন অপমান অপদস্থ করেছিস, আজকে সেই মানুষটা তোদের এই অবস্থা দেখে তোদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে চাইছে। আর তোরা একেই বলে মানুষ, একেই বলে মনুষ্যত্ব, যেটা তোদের মধ্যে নেই। যাই হোক, ও যেহেতু তোদেরকে মাফ করে দিয়েছে, আমিও তোদেরকে মাফ করে দিয়েছি। আচ্ছা বাবা মা কোথায়? বাবা মা আর ভালো নাই, তারা এখন অন্যের বাসায় কাজ করে করে বেড়ায়। কি বলিস? বাবা মা মানুষের বাসায় কাজ করে? বাবা মাকে এখন কোথায় পাওয়া যাবে বল? তুই তাদের দেখতে চাস? তুই মা বাবাকে যদি দেখতে চাস তাহলে তুই কদমতলি যা, কদমতলি যদি যাস তাহলে ঠিকই মা বাবাকে দেখতে পাবি। আচ্ছা
আমরা লেট নিয়ে করি, চলো গাড়িতে উঠি। চলো। ভাইয়া আপনারা আমাদের বাসায় আসবেন, বসে কথা হবে ইনশাল্লাহ। চলো প্লিজ কাম। বাবা, মা, তোমরা ওঠো বলছি, ওঠো। বাবা, বাবা তোমরা এভাবে মাটিতে বসে ভাত খাচ্ছ? না মানে হয়েছে কি, তোমার মা আর আমি এই বাড়িতে কাজ করি, তো এই বাড়ির সাহেব আর বেগম সাহেবা বাড়ির ভিতরে খাইতে দেয় না, তাই আর কি বাড়ির বাইরে এসে এই মাটিতে বসে খাইতেছি। আফরিন, ভাগ্যের কি নির্মম পরিহাস না? আমিও কিন্তু একদিন তোদেরকে টেবিলে বসে কিন্তু খাইতে দেই নাই, মাটিতে বসে খাওয়াইছিলাম। দেখ আল্লাহ তাআলা আজকে তোর মা বাবাকে মাটিতে বসে খাইতে দিল। আর বাবা, তোমার সামনে চোখ তুলে কথা বলার আমার সেই মুখ নাই। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, এত খারাপ ব্যবহার করেছি যে মানুষ মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে না। আমি একটা অমানুষ, মানে আমার ভিতরে যে এত অহংকার হয়ে গেছে, আমার অর্থের দাপট আমি তোমার সাথে দেখিয়েছি। জামাই বাবা, আজ দেখো আল্লাহ তাআলা কি করেছে, আজ তুমি গাড়িতে চড়ো আর আমি দিন মজুরির কাজ করি। আল্লাহর হিসাব কখনো ভুল হতে পারে না বাবা, ভুল হতে পারে না। না বাবা, আমি কিচ্ছু মনে রাখিনি। আপনি আপনি এখানে আর একদিনও থাকবেন না, আপনি আমাদের কাছে থাকবেন বাবা, আপনার মেয়ের কাছে থাকবেন, আপনার আমার কাছে থাকবেন আপনি বাবা। আমাদের অনেক বড় বাড়ি হয়েছে বাবা, আমাদের নতুন গাড়ি হয়েছে বাবা, এখন আমাদের বাবা মার অভাব, আপনি যাবেন আমাদের সাথে বাবা। কিন্তু বাবা, তোমার সাথে আমি যা অমানসিক ব্যবহার করেছি তারপরেও তুমি আমাকে। না বাবা, কোনো কিন্তু নয়, আপনি আমাদের বাবা, আমাদের গুরুজন, আপনারা না থাকলে আমরা আমরা অসহায় বাবা, আপনি আমাদের সাথে যাবেন। হ্যাঁ বাবা, অভি যা বলেছে একদম ঠিক বলেছে। আর তাছাড়া সন্তান যদি কোনো অন্যায় করে, কোনো বাবা মা তো তাকে ফেলে দিতে পারে না, তেমন সন্তানও কোনো বাবা মাকে ফেলে দিতে পারে। বাবা, তোমরা আমাদের সাথে যা করেছো আমরা সব ভুলে গেছি। আমাদের এখন সব আছে, বিশ্বাস করো, কোনো কিছুর অভাব নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু বাবা মার ভালোবাসা নেই। বাবা তুমি প্লিজ না করো না, আজকে থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো। না মা না, এইটা আর হয় না। আমরা দুইজন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কোন মুখে আমি তোকে বাড়িতে যাব? মা, তোমরাই তো আমাদেরকে শাসন করবে, বকা দিবে, তোমরা শাসন না করলে কে শাসন করবে? আর এগুলো আমরা একদমই মাথায় রাখিনি। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো, আনন্দে থাকবো, আমাদের মধ্যে আর কোনো ঝগড়া ঝামেলা কিচ্ছু থাকবে না। তোমরা যদি না করো তাহলে কিন্তু আমি কোনোদিন আর তোমাদের সাথে কথা বলবো না। চলো বাবা, চলো। মা এসো, কথা বলছি। চলো চলো। আর এক মুহূর্ত না, আসুন চলো। আসুন মা।